আচ্ছা, একটা ফুল আছে, এটা খুব গন্ধ আছে, হ্যাঁ, ওটা নানান রঙের হয়, সাদা হয়, লাল হয়। নাট্যকার আবুল হায়াত, জন্ম 23শে ভাদ্র 1351 সনে। পশ্চিম বাংলার মুর্শিদাবাদে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুস সালাম, মাতা শামসুন নাহার। আবুল হায়াত মুর্শিদাবাদ থেকে পরিবারের সাথে চট্টগ্রামে চলে আসেন। এখানেই তার স্কুল জীবন শুরু হয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। চট্টগ্রাম থেকে তিনি আইএসসি পাস করার পরে 1962 সনে ভর্তি হন বুয়েটে। সেখান থেকে 1967 সনে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে তিনি চাকরি জীবন শুরু করেন এবং 1967 সনে তিনি ঢাকায় নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হন। ইতিপাস নাটকের মাধ্যমে তার টেলিভিশন নাটকের যাত্রা শুরু হয়। 1970 সনে তিনি মাহফুজা খানম শিরিনকে বিয়ে করেন। বিবাহিত জীবনে তার 2 মেয়ে, জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। উনার 2 মেয়ের জামাই জনপ্রিয় নাট্যকার তৌকির আহমেদ ও শাহেদ শরীফ খান। আজ তার 80তম জন্মদিন মহা সমারোহে পালিত হচ্ছে নাট্যাঙ্গনে। আসলে আজ খুব আনন্দের দিন। ভাইয়ের সাথে আমার যে পথ চলা, আমাদের যে পথ চলা, সেটি আসলেই অনেক শিক্ষণীয় এবং অনেক আমরা জানতে পেরেছি, ওনার সান্নিধ্যে আমরা ঋদ্ধ হয়েছি। তো সেই হায়াত ভাইয়ের সবার প্রতি কৃতজ্ঞতা এবং হায়াত ভাই শুভ জন্মদিন। আজ আমাদের নরেশ দা এবং আরো অনেক অন্য সহশিল্পীরও জন্মদিন। নরেশ দা থাকলে খুব আনন্দিত হতাম, একত্রে দুইজনের মানে পাশাপাশি বসাতে পারতাম, আরো ভালো লাগতো। তো আমি অনুরোধ করবো আমরা সবাই মিলে একটু তালে বেতালে বেসুরে একটু একটা গান গাই। আমি সবুজ ভাইকে অনুরোধ করবো গানটি ধরার জন্য। আনন্দ লোকে মঙ্গলা লোকে আমাদের হাজব্যান্ড খুব পছন্দের গান এটা। আমি যদি আমার মনে আমরা একটু শুভেচ্ছা বাণী দিয়ে শুরু করি। হায়াত ভাই সম্পর্কে, হায়াত ভাইকে উৎসর্গ করে আমাদের যা যা কিছু বলার আছে আমরা আজকে প্রাণ খুলে কথা বলবো। হায়াত ভাই, আমরা শুরু করি। সবুজ ভাইয়া, আপনি আসুন আগে। আশি বছর কিন্তু কম নয় একজন মানুষের জীবনে, এবং এই 80টা বছর অলসভাবে কাটবে তার। অত্যন্ত কর্মময় জীবন কেটেছে, কাটছে, আরো কাটবে। সুস্থ হবেন, ভালো থাকবেন এ আশা করি। আজকের দিনে চমৎকার কিছু সময় কেটেছে আমাদের। একটা সময় নাগরিক থিয়েটার সব যখন এদিকে নাটক হচ্ছে মহিলা সমিতি, পাশে নাটক হচ্ছে গাইড হাউসে, পাশাপাশি একটা চমৎকার সময়। এবং এমন হলো যে এই যে নাটকগুলো হতো, সেই নাটকে একটা জিনিস থাকতো যে যেন ভালো হয়, একজন থেকে আরেকজন ভালো করতো। তখন অন্যান্য গ্রুপ ছিল, তারাও কাজ করতো। এই যে নাটকের জায়গাটি, যার মধ্যে আমাদের জীবন কেটেছে এবং যার মধ্যে আমাদের জীবন কাটবে, আমি জানি না সামনে কি হবে, কিন্তু আমাদের সেই সময় থেকে এই মানুষগুলো পাশাপাশি। তারপর একটি আমার জীবনে আরেকটি মজার জিনিস ঘটেছিল, সেটা হলো একবার ওই মাস্টারি করতে লিবিয়া চলে গেলাম। তো লিবিয়ায় গেলে পরে একদিন হঠাৎ করে দেখি হায়াত ভাই সেখানে। আমার ধারণাই ছিল না যে হ্যাঁ এখানে আছে। আমাকে দেখে বলে কি রে, আমি বললে আসলাম তো। আপনি কবে আসছেন? বলতে নাটক আর না,
নাটক করতে পারছি না। আমি রামেন্দ্রদাকে একটা চিঠি লিখলাম, তখন তো চিঠির দিন, চিঠির কাল, আজকের কথা না, 80 সালের কথা, 44 বছর আগে। হ্যাঁ, তা আমি রামেন্দ্রদাকে ইয়ে করলাম, চিঠি লিখলাম যে নাটক পাঠান, হ্যাঁ ভাইকে পেয়েছি এখানে, আমরা নাটক করবো। ওরা তারিখ ওরা তখন এসে যায়, কোরিয়াতে যায় সেরকম সময়। তা রামেন্দ্রদা পাঠালেন 3খানা 4খানা নাটক। পাঠাতে পরে সেই নাটকগুলো সব ওই লিবিয়াতে বই ঢুকতে দেয় না, তো ওই বইগুলো গিয়ে ইটালিতে পড়ে থাকলো, রোমে পড়ে থাকলো। তা আমি তো মানে পাগল হয়ে গেছে, নাটক হাতে না বলতে করতে পারতেছে না। ডিরেক্টর তো বসে আছে, ডিরেক্টর আবুল হায়াত, কারণ নাটকটি ছিল বিগত ধর্মনিক, আমরা করবো। হায়াত ভাই ছিলেন 80 কিলোমিটার দূরে ত্রিপলি শহর থেকে, 80 কিলোমিটার গাড়ি চালিয়ে আসতেন এবং আবার যেতেন। তখন বিপাশাটা এতটুকু, আর নাটাশা একটা বরের মতো ওকে এই করে, মানে কাপড় চোপড় দিয়ে ওকে এরকম রাখে, সেরকম তার ফ্যামিলি ছিল। একটা কিসের মধ্যে ওই ওটা কি বলতো, যেটা আপনার বাড়িটা চমৎকার একটা বাড়ি ছিল, চাকার উপরে, চাকার উপরে গাড়িটা ছিল। এটা হলো গিয়ে তারিখে, ওর হলো গিয়ে এটা হলো গিয়ে একটা চরিত্র থেকে যে একটু ঢুকে যাবে। তা যাই হোক, তো ঢুকেছে। তো ওই সময় আমরা রিহার্সাল শুরু করলাম। রিহার্সাল মানে কি 7 দিনেই হয়ে যায় নাটকটি, কিন্তু আমরা 3 মাস রিহার্সাল দিলাম। এর কারণটা হলো আমরা বিভিন্ন বাড়িতে যাই এবং সেখানে খাই। আমি তো রিহার্সাল করিনি কিছু, আমি যাই, আমার খাওয়া দাওয়া ওখানে হয়ে যায়। চমৎকার, তারাও আমাদেরকে খুব চমৎকার নিয়েছিল। আমরা একটা সুন্দর সময় কাটিয়েছি এবং সেখানে বাঙালিরা যারা ছিল, বাংলাদেশের বাঙালি আর ওই ভারতীয় বাঙালি, এর কিন্তু আলাদা করে পাওয়া যায় না, তখন সব মিলে যায় ওখানে গিয়ে, বিদেশে গিয়ে এরা সব মিলে যায়। তো সেরকম লোকজন পেয়েছিলাম এবং আমরা এই 3 মাস রিহার্সাল দিয়ে বন্ধু হয়ে গেল সব মানুষগুলো যারা ওখানে। হায়াত ভাই একবার কি করলো, ওখানে বরফ পড়ে না, ভূমধ্যসাগর এলাকা, তো বরফ একদিন পড়েছে। সে আবার ওই গাড়ির উপরে বরফ নিয়ে চলে আসছে দেখাবার জন্য যে বরফ হয়েছিল। তার চমৎকার ভাবে আমরা সেই রিহার্সাল করেছিলাম। তারপর নাটকগুলো কসমোপলিটন অডিয়েন্স সবগুলো ত্রিপলি শহরের সবগুলো তোমার বিদেশের ন্যাশনাল এলেন, সব তারা বসলো, ওখানকার লিবিরা বসলো, আমাদের বাঙালিরা আছেন, সব করে আবার এটা নিয়েও করেছিলাম, একটা রেকর্ডও করেছিলাম। সেই ক্যাসেটটা যেখানে যেখানে বাঙালি আছে ওদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তার একটা সময়, এরকম চমৎকার একটি সময় গেল। তারপরে হঠাৎ করে আমাকে আরেকটা মজার জিনিস হলো কি, হায়াত ভাই যেখানে কাজ করতেন ওই জায়গাটি বাঙালি ছিল, বাঙালি অধ্যুষিত একটি জায়গা। তো চাইলেই ওটাকে স্বাধীন ঘোষণা করা যেত। গাদাবি তখন আছে, উনি মানে যে অফিসিয়াল কাজগুলো হায়াত ভাই ওটা বাংলাতেই করতেন। উর্দু দরকার, আরবির দরকার ছিল না, বাংলাতেই করতেন, ইংরেজিরও দরকার ছিল না। একটা মজার সময় কেটেছে তার ওখানে। আমরা একদিন গিয়ে দেখি, এটাই একদিন গেলাম, হায়াত ভাই আসতে পারছে না, খুব ব্যথা, কোমরে সাংঘাতিক ব্যথা, তো নড়তে পারছে না। টেলিফোন করা হলো, বললো যে ভাই বললো যে সে তো বিস্তার থেকে উঠতে পারছে না, এখন কি করবে আজকে? আমরা আজকে রিহার্সাল দেবো, আসতেছি আমরা 2-3 গাড়ি করে চলে গেলাম সে বিরাট তারফাস, জায়গাটির নাম ছিল বিরাট তারফাস। ওইখানে চলে গেলাম 80 কিলোমিটার। তো যাওয়ার পরে সে তো শুয়ে আছে, গিয়ে দেখি কি হয়েছে, কি সমস্যা কি, বল ধরিস না, মানে ধরিস না, শরীর ব্যথা। ওমা, ওই শরীর ব্যথা বলতে বলতে ওইটা দাঁড়াইল এবং সারাদিন রিহার্সাল করলো, হোল ডে
কে বলবে যে এই মানুষটির সামান্য একটু শরীরে অসুবিধা আছে? সারাটা দিন নাটক নিয়ে আমরা হইচই করে রিহার্সাল করে শেষ করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যখন রওনা করি আমি বললাম যাই তো এখন তো যেতে হয়, 80 কিলোমিটার পথ যাবো। বলে ও আমার তো সমস্যা নেই এটা এবং আমার সেই চিন্তা মনে আছে যেদিন আয়ার ভাই চলে আসে, হ্যাঁ বাচ্চা দুটোকে নিয়ে আয়ার ভাই আমি ওই থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠছে এয়ারপোর্টে প্লেনের দিকে যাবে, সেই কথাটা আমার মনে আছে। আমি তখনই চিন্তা করলাম আমি আর দেশে যাচ্ছি না, আমি তখন নাটক পাইছিলাম এখন আর পাওয়া যাবে না, আবার গিয়ে মহিলা সমিতিতে তখন নাটক চলে কোনটা যাবে, তখন চলছিল ইয়ে ছিলাম। যাই হোক এরকম সময় আমরা কাটিয়েছি, চমৎকার দিন, আনন্দের দিন। সেই হ্যাঁ 80 বছর হয়েছে, 80 বছর কিছুই না। আমরা চাই হ্যাঁ ভাই এসেন্সিয়াল পার করবে, তারপরে দেখা যাবে। সবাইকে ধন্যবাদ। অনেক কিছু নিয়েই আপনাকে পৌঁছাতে, সুতরাং হায়াত কথাটা একেবারে সেই পূর্ব নির্ধারিত হয়েছে, নাজিল হয়েছে আপনার বন্ধু, আপনি চিন্তা করবেন না। আপনি আমাদের অন্তত আমার জীবনে অনেক একটা বড় অংশ এই জন্য যে যারা জানবে যে আমরা সাতক্ষীরা একটু যখন নাটক করি তখন একটু শুদ্ধ বাংলার চর্চা সবসময় করে এসেছি, এবং আবুল হায়াতকে টেলিভিশনের মাধ্যমে এবং প্রথম নাটক দেখার মঞ্চে হচ্ছে তার ইতিহাস, সেটিতে অত্যন্ত পরিশীলিত শুদ্ধ এবং প্রকৃত বাংলায় একজন মানুষ কথা বলেন, এটা আমাদেরকে অন্তত আমরা যারা মনসর থেকে এসে নাটক শুরু করেছিলাম এটা আমাদের প্রথম আকর্ষণ। কেননা কাম তৈরি হয়েছে সত্যি কথা বলতে কি সৌমিত্র, তীর্থমিত্র, জিতেশ বন্দ্যোপাধ্যায়, সত্য বন্দ্যোপাধ্যায়, এদের নাটকের রেডিও নাটক শুনে শুনে, তো সেটা একটি ঘটনা আমার জন্য ব্যক্তিগতভাবে। এবং আপনি তখন সম্ভবত ওয়াসার ইঞ্জিনিয়ার ছিলেন, থাকতেন হচ্ছে পলাশী, পলাশীতে হ্যাঁ পলাশীতে এই একটা বাজার ছিল, ওখানে বাজার করতে আসতেন, তো টেলিভিশন নাটক শুরু হয়েছে। এবং আমার ভাইরা একটু মানে প্রকৃতিগতভাবে একটু নকল করতে মানুষকে পছন্দ করে। একজন মানুষ আবুল হায়াত মাঝে মাঝে দেখা যায় তিনি এসে পলাশী বাজার করছেন, শাক কত করে, এই যে শাক কটা বলতে হবে কত করে, ওই মেয়ের শাক কত করে এরকম না। এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল যে একটি মানুষ বাজারে এসেও এত শুদ্ধ চলে। আমার ছোট ভাইরা বাজারে যেত, তারা এসে বলতেছে হ্যাঁ ব্ল্যাককে দেখলাম এই বছর শাক কত করে। তো এইরকম ভাবে মহিলা সমিতি বলেন আর যেভাবে বলেন, এই যে কোনো সময় মনে হয়নি যে আমাদের বড় একটা বয়সের পার্থক্য আছে, মেলামেশার ক্ষেত্রে হোক অন্য যে কোনো ক্ষেত্রে হোক না, যে কোনো ব্যাপারে হায়াত ভাইয়ের সান্নিধ্য, হায়াত ভাইয়ের পরামর্শ যে কোনো ব্যাপারে হয়েছে। এবং যদি কোনো নাটক হয় সে ব্যাপারে যদি জিজ্ঞেস করি কেমন হয়েছে সে ব্যাপারে খুব খোলামেলা, ভালো না লাগলেও বলা যে ভালো হয়নি, আবার ভালো লাগলেও বলার একটা ব্যাপার সবসময় আছে। এবং এই সান্নিধ্যগুলো আমরা পেয়েছি যেগুলো আসলে আমাদেরকে ঋদ্ধ করেছে। এই উদযাপনটা যদিও মনে করেছে আজকের এই সময়ে আমরা করতে চাইনি, কিন্তু আমার মনে হয় যে হায়াত ভাইয়ের জন্মদিনটা আসলে অনেক বড় পরিসর উদযাপন হওয়ার কথা, যাকে আমরা অনুসরণ করেছি, যাকে আমরা অনুকরণ করেছি, যাকে আমাদের বয়সের পার্থক্যটা কোনো সময় মনে হয়নি, মনে হয়েছে তিনি আমাদেরই একজন। পাশাপাশি নাটক করার ক্ষেত্রে অবিল্লাক্রমে বিভিন্ন চরিত্রে, খুব বিশেষ করে টেলিভিশন নাটকে বা চলচ্চিত্রে যেখানে খুব ছোট 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 ডিটেল তৈরি হয়, অদ্ভুতভাবে নিজেকে খুব পরিবর্তন না করেও কি অদ্ভুতভাবে সেই চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলা যায়, তার দৃষ্টান্ত জানাবো। আপনি আমাদের কাছে চিরকাল অনুসরণী হয়ে থাকবেন এবং আপনার মানে কি বলবো, আপনি সহজেই সম্ভবত এখন পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কি ছিল নাম, যেটা বুয়েট ছিল, ইঞ্জিনিয়ারিং প্রথমে নাম ছিল বুয়েট, না বাংলাদেশ
Specs and engineering technology, exactly. সেই রকম একটি যেটি আমাদের সময় আপনারা স্বীকার করবে যে আমাদের সময় কিন্তু তখন কম্পিউটার সায়েন্স এমবিএ থেকে বড় ছিল ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, সেটা হলেই খুব প্রতিষ্ঠা বলে মনে করা হয়। এইরকম একজন প্রতিষ্ঠিত লোক তার সমস্ত পেশাকে সমস্ত কিছু জবাঞ্জলি দিয়ে শুধুমাত্র নাটককে ভালোবাসার কারণে, থিয়েটারকে ভালোবাসার কারণে, অভিনয়কে ভালোবাসার কারণে মানে শেষ পর্যন্ত এটাকেই বেছে নিয়েছেন। আমার মনে আছে লিবিয়া থেকে আসার পরপরই আমরা তাকে মিস করতাম ওই জায়গায়। যখন শুনলাম হায়াত ভাই এসছেন তখন কিন্তু বেশ কিছুদিন তাকে আবার নতুন করে শুরু করতে হয়েছে, যতটুকু আমার মনে পড়ে টেলিভিশনে। ওই কোনো তাড়া নেই, কিন্তু আমাদের ইদানিংকালে অনেকের খুব তাড়া আছে, দ্রুত সমস্ত কিছু হয়ে যাবে। কিন্তু হায়াত ভাইকে দেখে শেখা গেছে যে কিভাবে অভিনয়ের মধ্যে নিমজ্জিত হতে হয়, কিভাবে শিল্পের মধ্যে নিমগ্ন হতে হয়। এইগুলো আসলে মানে আমার মনে হয় যে আপনাদের এই অভিনয় শিল্পী সংযোগ থেকেও না বিভিন্ন সেশন হওয়া উচিত, কি করে একটা প্রফেশনাল অ্যাক্টরকে বিশেষ করে আমাদের কন্ডিশনে খুব পরিবর্তন করার স্কোপ খুব কম, আমাদের অনেক কাজ করতে হয় যারা পেশাদারী অভিনেতা। সেই ক্ষেত্রে উনি যে চরিত্রই করেন না কেন সেই চরিত্রে এত বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমাদের সঙ্গে উপস্থাপিত হয়, সেই চরিত্রের আবেগ, সেই চরিত্রের কি বলা যায় অবস্থান, সমস্ত কিছু আমরা পরিষ্কার বুঝতে পারি আমাদের। আগে আমি নিজেও রাশিমালগুলো বিজ্ঞাপনের কাজও করেছি, সেটাও খুব সৌভাগ্যের, নাটকের খুব কম রয়েছে। সুতরাং মানে আপনি লিখেছেন একটু আগে বলছিলেন যে 80 আমি আশা করি আপনি বলবেন যে সেঞ্চুরি পূরণ করলাম। অনেক ভালো লাগছে। এই দিনটা উপলক্ষে আনন্দলোকে এবং গাইলাম, আমি বলতে পারি এটি সবচেয়ে চমৎকার উৎসব, চমৎকার মানুষের জন্য। আমাদের সৌভাগ্য যে আবুল হায়াতের মতো একজন অভিনেতাকে আমাদের সময়কালে পূর্বসূরি হিসেবে পেয়েছিলাম। আবার একই সঙ্গে আমি মনে করি যে দুঃখের, এই অর্থে দুঃখের যে আমরা বলছি কর্মময় আসি। হ্যাঁ, হতে পারে একজন অভিনেতা কর্মে ভরপুর ছিলেন, কিন্তু একজন অভিনেতা যে স্বপ্ন নিয়ে প্রতিটি দিন শুরু করেন একটা ভালো অসাধারণ চরিত্রে অভিনয়ের জন্য, সেই স্বপ্ন তার কতখানি পূরণ হয়। আমরা অনেকেই দাবি করি যে আমরা অনেক কিছু বদলে ফেলেছি, অনেক এগিয়ে নিয়ে গেছি। আবার মাঝে মাঝে মনে হয় পুরোটাই ভুল। আমরা পরিকল্পনা করে কাজে নামি, পরিকল্পনার বিস্মৃতি হচ্ছে এটি জনপ্রিয় হতে হবে, এবং এই জনপ্রিয় হওয়ার জন্য সমস্ত আঘাত পেতে যখন শুরু করি, তখন যিনি শুরু করছেন তিনি সবাইকে নিজেকে সহ সবার কপালে পরাজয়টা লিখে দেন, এবং যার জন্যে অভিনেতার জীবন আসলে সম্পূর্ণ কখনোই হয় না। আজকের দিনে খুব গভীর কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি নিজেও যেহেতু অভিনয় করি, আমার সামনের মানুষটিকে দেখে মনে হচ্ছিল, মনে হয় যে তার শ্রেষ্ঠতম বহু বিষয়ে আমরা আসলে জানতে পারবো না, কারণ সুযোগ সামনে আসেনি। আজকের দিনে প্রার্থনা করতে পারি আগামীতে কেউ তার জন্য সেরকম কিছু লিখবেন। ভালো থাকুন, আর ভাই শুভ জন্মদিন। কারণ এখানে সবাই ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, আর একই কথাই হবে। তবে আমাদের গর্ব এটা যে আমাদের পূর্বসূরি যাদেরকে পেয়েছি তারা আমাদেরকে অনেক ঋদ্ধ করেছে, সেটা তো বটেই, এবং তাদের জীবনাচার, তাদের দর্শন, তাদের শিল্প চর্চা, কর্ম অনেকের মধ্যে প্রভাবিত হয়েছে, যেটা কিছুটা হলেও আমাদের শিল্পাঙ্গনে বা সংস্কৃতিতে বা আমাদের নাটকে, চলচ্চিত্রে তার প্রভাব আছে। এনাদের এই যে জীবন গাথা,
জীবনালেখ্য দীর্ঘ এবং গভীর, সে জায়গা থেকে আমরা কিছু প্রচেষ্টা নিয়েছিলাম, সেটা এখনো আমরা সম্পন্ন করতে পারিনি। যে যারা আমাদের অগ্রজ আছেন তাদের বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি বানানো, আমরা মাত্র 3টা করতে পেরেছি। যেটা হায়াত আঙ্কেলের বেলায় যেটা হয়েছে, আমরা যখনই শুরু করতে যাই কি যেন একটা এর আগের বার একটা হলো, আবার এখন যেটা হলো বন্যা পরিস্থিতির কারণে আর এটা করা যায়নি। তবে আমরা সেগুলো রাখছি যাতে করে পরবর্তী প্রজন্মগুলো এই জীবন সম্বন্ধে, এই শিল্পচর্চার পথ সম্বন্ধে, শিল্পচর্চার ধরন সম্বন্ধে একটা ধারণা পেতে পারে, সেরকম একটা আর্কাইভ করার প্রচেষ্টা আমাদের ছিল এবং আছে। আমাদের আফজাল ভাইয়ের জীবন, সবুজ ভাইয়ের জীবন, তারিক ভাইয়ের জীবন, মানে এই জীবনগুলো তো মানে এখানে যারা আছেন তাদের নাম বলছি, এখানে নাই এমন আরো অনেকেই আছেন। আমাদের ফেরদৌসী মজুমদারের কথা যদি বলি, আমাদের সুবর্ণা মোস্তফার কথা যদি বলি, মানে এরকম আমাদের অনেক শিল্পী আছেন যাদের জীবনধারা, জীবনবোধ অনেক কিছু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয়, অনুসরণীয় হতে পারে। সেই চেষ্টা আমার বিশ্বাস যে পরবর্তীতেও অব্যাহত থাকবে। যাই হোক, এগুলোই শেষ করছি। তবে একটা ধাঁধা দিতে চাই, যদি কেউ আবুল হায়াতের পুরো নাম বলতে পারেন তার জন্য 1 পিস কেক বেশি থাকবে। হঠাৎ মনে হলো এই যে হায়াত ভাইয়ের এই যে 80 বছর আজ পড়লো, তো সবকিছু মিলিয়েও উনি অভিনয় শিল্পী হিসেবে এখনো আমাদের জন্য, আমাদের সাথে থাকার আপ্রাণ চেষ্টা করে যায়। যখনই অ্যাক্টর সিকিউরিটি বললো যে আমরা বন্যার্থদের জন্য আমরা অর্থ বা পোশাক আমরা সব সংগ্রহ করা শুরু করছি, হায়াত ভাই ভাবিকে নিয়ে এসে আমাদেরকে অনুদান দিয়ে গেছেন, পোশাক দিয়ে গেছেন, মানে উনি দেরি করেননি। এই যে পাশে থাকার, সাথে থাকার যে বিষয়টা, এবং একজন অভিনয় শিল্পী হিসেবে দেশের প্রতি দায়িত্ববোধটা, এটা যে আমাদের জন্য অনেক বড় মানে শিক্ষা। ধন্যবাদ। আমার সাথে কথা বলার কথা ছিল না, আমারও একটা গুরু ভাই, আমরা একসাথে নাগরিকে যখন আমি প্রথম দিনই ওয়ার্কশপে ভাইয়া ভাই বলেছিলেন যে একজন অভিনেতাকে সবার আগে ভালো মানুষ হতে হয়। আমি খুবই তো যতই দিক যায় এখনো আমি সেই কথাটা মনে রাখি এবং একটা ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। আর আমার এখনো মনে আছে যে নাগরিকের ঢোকার পর যখন ওয়ার্কশপ হয়, হায়াত ভাই আমাদেরকে একটি ছোট্ট প্রোডাকশন করিয়েছিলেন এবং সেটা ছিল ইম্প্রোভাইজ প্রোডাকশন, এবং সবাইকেই আইডিয়া ডেভেলপমেন্টের জন্য বলা হয়েছিল। হায়াত ভাই বলছে তোমরা ভাবো দেশ নিয়ে, মানুষ নিয়ে একটি 20 মিনিটের কনসেপ্ট। তো বিস্ময়করভাবে আমার কনসেপ্টটি হায়াত ভাই নির্বাচন করেছিলেন এবং সেই প্রোডাকশনটাই আমরা আমাদের ওয়ার্কশপ প্রোডাকশনে প্রেজেন্ট করেছিলাম এবং সেই ওয়ার্কশপে আমি প্রথম হয়েছিলাম। তো এটি আমার জন্য একটা বিশাল ব্যাপার। আর হায়াত ভাইয়ের সঙ্গে, হায়াত ভাই আমাদের কিরকম অনুপ্রেরণার মানুষ সেটি দুটো ঘটনা বলি। একটি হচ্ছে 2 বছর আগে আমাদের সাধারণ সভার অনুষ্ঠানে হায়াত ভাই যখন অসুস্থ, লাঠি নিয়ে মঞ্চে উঠেছিলেন এবং কথা বলতে বলতে উনি লাঠিটা ছুড়ে ফেলেছেন যে আই এম স্টিল ইয়াং, আমার এসবের প্রয়োজন নেই। তো এটি আমাদেরকে ওই মুহূর্তে কতটা অনুপ্রেরণা এবং সাহস দিয়েছে সেটি আমি বলে বোঝাতে পারবো, আমার সবসময় মনে হয়। আর শেষ নাটকে যখন শুটিং করি, একটি দৃশ্যে আমরা বাবা ছেলের চরিত্রে অভিনয় করছিলাম, শর্ট চেঞ্জ হচ্ছে এমন সময় গল্প এবং তার আবহ, দৃশ্যের আবহ মিলে হঠাৎ করে হায়াত ভাই ইমোশনাল হয়ে যায়। আমি আমরা হায়াত ভাইকে ধরে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। ওই দিন আমার কাছে মনে হয়েছে যে আমি তো বায়োলজিক্যাল মানে সন্তান না, হয়তো রক্তের সেই জায়গাটা না, কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম যে আসলে সবসময় হায়াত ভাই আমাদের কাছে বাবার মতো। আসলে ওই দিন আমি বিশ্বাস করেছি, মনে করা যায় সারা জীবন হায়াত ভাই আমাদেরকে সন্তানের মতোই দেখেছেন এবং আমরা তার সন্তান, আমরা সবাই তার সন্তান।
তো সেই মানুষটার আজকে জন্মদিন আমাদের খুব ইচ্ছে ছিল অনেক বড় করে আয়োজন করবার, কিন্তু হায়াত ভাইয়ের নির্দেশেই এবং দেশের বন্যা পরিস্থিতি এবং সবকিছু মিলিয়ে আসলে আমরা খুব ভালোভাবে আমরা হায়াত ভাইকে সম্মান জানাতে চেয়েছি। হায়াত ভাই রবিপথ কর্মময় আশীর, হায়াত ভাই আপনাকে বিনম্র শ্রদ্ধা ভালোবাসা, আমরা সবাই আপনাকে ভালোবাসি। শুভ জন্মদিন। ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে, মানে আমাদের সকল সদস্যদের পক্ষ থেকে হায়াত ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার সঙ্গে ডিরেক্টরস গিল্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ খান এবং আমাদের দপ্তর সম্পাদক আবু সাইদ, আমরা তিনজন মিলে আমাদের সমস্ত নির্মাতাদের পক্ষ থেকে হায়াত ভাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের নিজেদেরকে ঋদ্ধ করছি, সমৃদ্ধ করছি, ধন্য হচ্ছি। ভালো লাগছে যে আমি আবুল হায়াতের শিষ্য, উনি আমার মানে পিতৃতুল্য গুরু। আমার সৌভাগ্য আমি তার সঙ্গে দীর্ঘদিন তার নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি, তার সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি এবং তৌকির ভাই যেভাবে বললেন যে পরবর্তীতে আমার নির্দেশনায় হায়াত ভাই অভিনয় করেছেন। তো আমার একটা কথা, আজকে আমরা যেই সময় দাঁড়িয়ে হায়াত ভাইয়ের জন্মদিনটা উদযাপন করছি, সেইখানে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে আমরা যারা দল করি, নাটকের দল, আমি বোঝাতে চাচ্ছি আমরা যারা বিভিন্ন সংগঠন করি বা বিভিন্ন রাজনৈতিক দল করি, তো আসলে এটাই বাস্তবতা যে প্রতিটা দলের মধ্যে একটি রাজনীতি থাকে, প্রতিটা সংগঠনের মধ্যে একটি রাজনীতি থাকে, আর রাজনীতিতে তো রাজনীতি থাকেই আর কি। তো হায়াত ভাইয়ের সঙ্গে দীর্ঘ 16 বছর কাজ করার সৌভাগ্যে এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমি এই মানুষটিকে কখনো কোনো দলীয় রাজনীতি, কখনো কোনো সাংগঠনিক রাজনীতি বা জাতীয় রাজনীতি এগুলোর মধ্যে না জড়িয়ে নিজের শিল্প সত্তাটিকে নিয়ে কিভাবে স্বচ্ছভাবে নিজের কাজটি করে যাওয়া যায়, মানে সেরকম মানুষ যদি আমরা মানে খুঁজি খুব বেশি পাবো না। আমাদের হায়াত ভাই তাদের অন্যতম। তার মানে কি এটা যে হায়াত ভাইয়ের কোনো রাজনীতি নেই, ছিল না, তার লেখনীতে তার সৃজনে অবশ্যই ছিল, কিন্তু মানে আমার যেটা মনে হয় আমি যেটা পারিনি হায়াত ভাই সেটা পেরেছে। তো আমরা এমন একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব মনে হচ্ছে যে সেইখানে হায়াত ভাইয়ের যে পথ, হায়াত ভাইয়ের যে দর্শন, যে দর্শনটি নিয়ে হায়াত ভাই সারা জীবন কাজ করেছেন, সেটি অনেক বেশি অনুকরণীয়। তাহলে আমাদের শিল্পীদের মধ্যে যে বিপদ বিপত্তি বিভিন্ন সময়, এখনো সেরকম একটা সময় আমরা পার করছি, অস্বীকার করবার কোনো উপায় নেই, সেটি অনেক বেশি কম হয়। মানে আমি নিজে স্বীকার করছি যে আমি সেটা পারিনি, কিন্তু হায়াত ভাই পেরেছেন, এটি আমার পর্যবেক্ষণ। তো আর কি বলবো যে হায়াত ভাই আমাদের মধ্যে এখনো আছেন, আমরা তার 80তম জন্ম দিন উদযাপন করতে পারছি। তৌকির ভাই সৈয়দ শামসুল হকের কথা উল্লেখ করেছেন, তো আমার ওই প্রসঙ্গে একটি কথা বলতে ইচ্ছে করছে যে কোনো পরিবারে, কোনো গ্রামে, কোনো অঞ্চলে বা কোনো রাষ্ট্রে যখন সবচেয়ে প্রবীণ অভিজ্ঞ মানুষটি চলে যায়, ওই পরিবারের, ওই অঞ্চলের, ওই গ্রামের
সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরিটি ধ্বংস হয়ে যায়। তো হায়াত ভাই এখনো আমাদের মাঝে আছেন, একটি সমৃদ্ধ লাইব্রেরি আমাদের মাঝে এখনো আছেন। তো কিছু কাজের কথা তারেক ভাইও বলেছেন যে হ্যাঁ, হয়তো হায়াত ভাই এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ যে উনি একটি লেখা লিখছেন আর কি, তার অভিজ্ঞতার কথা। কিন্তু আমার মনে হয় যে হায়াত ভাইকে নিয়ে আরো অনেক করার কাজ আছে, অনেক কাজ করার আছে আর কি। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু দৃষ্টিপাত করতে পারি তাহলে আমরা সমৃদ্ধ হব। হায়াত ভাই কিছু আসবে যাবে না, আমরা সমৃদ্ধ হব। আর সবশেষে এরকম একটি আয়োজন আজকে অভিনয় শিল্পী সংঘ করেছে, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আবারও আমার বৃত্তিতুল্য শিক্ষকের আরো দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। সবাইকে ধন্যবাদ। হায়াত ভাই সম্পর্কে বলার মতো ক্ষমতা আমার নেই, তারপরে যেহেতু সুযোগটা পেলাম কাজে লাগাই। হায়াত ভাইয়ের সাথে আমার খুব কম কাজ হয়েছে। একটা সিরিয়াল করেছিলাম হায়াত ভাইয়ের সাথে, আর কিছু সিরিয়াল নাটক করেছিলাম। আমি খুব ভয়ে ছিলাম তার সাথে স্ক্রিন শেয়ার করতে গিয়ে আমি কি করবো, মানে ভাবছিলাম যে আমার কোনো ভুল হলে উনি কি করবেন। কিন্তু এত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম যে তিনি শুধু কো-আর্টিস্ট না, একটু পিতার মতো কিভাবে সহজভাবে একজন কো-আর্টিস্টকে সাথে নিয়ে অভিনয় করা যায়, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যাই আমি আসলে বেশি কথা বলবো না, আমরা সম্পর্কে বলতে গেলে আমার অনেক হয়তো বেশি কথা বললে বেয়াদবি হয়ে যেতে পারে, সেজন্য বেশি কথা বলতে চাই না। আমি শুধু এইটুকু বলবো যে হ্যাঁ ভাই, আপনি আরো দীর্ঘ জীবন বেঁচে থাকুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে পথ প্রদর্শন করুন। শুভ জন্মদিন। আর আমি আমার একদম ব্যক্তিগত দুটো ঘটনা বলে শেষ করে দেবো, খুব বড় দীর্ঘ না। ঠিক টেলিভিশনে তকির ভাই যেভাবে মুস্তাফিজ ভাইয়ের রুমে হায়াত ভাইকে দেখেছেন, ঠিক সেভাবেই আমি তাকে পাই এবং আমি গিয়ে একটা নাটকের জন্য রিহার্সাল করছিলাম। হায়াত ভাই রিহার্সাল দিচ্ছিলেন, আমাকে দূরে বসে রাখি। তো একবার চোখে চোখে কথা হচ্ছে, হায়াত ভাই কুকুর তারা পাশ করে গেল। এই প্রথম আমার টেলিভিশনে একটি দীর্ঘ নাটক, 1 ঘন্টা নাটক হায়াত ভাই ছিলেন। আর দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আমার ছেলে কোথায় জন্ম নেবে, দেশটা বিদেশে, আমার বউ বিদেশি নাগরিক ছিল। এটা নিয়ে আমি খুবই ছিল যে দেশপ্রেম উঠলে উঠছিল। হায়াত ভাই একটা কথা বললেন যে এই ছেলেটি বড় হয়ে যখন প্রশ্ন করবে তোকে যে আমার অধিকার ছিল একটা বাইরের দেশে জন্মগ্রহণ করা, তুমি কেন আমাকে এখানে কি করতাম, এই উত্তর তুই কি দিবি? তখন আমার কাছে বলেছিল সেটা বসে চড় হায়াত ভাইকে বলিনি। কিন্তু সবকিছু বিবেচনা করে আমি তার জন্মটা দেশের বাইরে হয়েছিল। আর এই কারণে আজকে আমার ছেলেটি বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রে 3য় বর্ষে পড়াশোনা করছে। ওই ঘুড়িটা যদি করে ফেলতাম তাহলে হয়তো বা এই সুযোগটি থেকে তাকে বঞ্চিত করতাম। তৃতীয়ত হচ্ছে যে মুরব্বীরা যখন পাশে থাকেন, এই যে ছোট ছোট ঘটনা, এগুলো মানুষের জীবনের অনেক পরিবর্তন আনে। হ্যাঁ ভাই, আপনার মুহূর্তে তো যাকে সম্মান জানানোর জন্য আসলে আজকের আয়োজন, সেখানে একটু সুযোগ পেয়ে নিজেও একটু সম্মানিত হতে পারছি মনে হচ্ছে, সেটাই বড় ধরনের ঘটনা এই মুহূর্তের জন্য। তো আমি যেটা বলবো, ভাইয়ের ডিরেকশনে কাজ করেছি, একসঙ্গে অভিনীত করেছি বটেই। তো যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যেটি আমাদেরকে অনুপ্রাণিত করে, যে যদিও উনি বলেছেন 80-তে উনি এসেছেন, আমার কাছে মনে হচ্ছে না 80-তে উনি এসেছেন। তার কারণ হচ্ছে ভাইয়ার সঙ্গে যেটুকু সময় পেয়েছি, সেই সময়গুলোতে এমন কিছু দেখেছি, শুনেছি, উপভোগ করেছি, সেখানে তার এক ধরনের দৌরত্বের যৌবনের স্পর্শটা পেয়েছি। তো সেটি হচ্ছে কিরকম যে আমাদের একটি আয়োজনে ভাইয়া একটি গল্প বলছিলেন। গল্পটি ছিল এরকম যে
স্ত্রী বৃদ্ধ বয়সে, স্ত্রী একদিকে মুখ করে শুয়ে আছেন, স্বামী আরেকদিকে মুখ করে শুয়ে আছেন। স্ত্রী অভিমান করে বলছে যে তুমি আগের মতো আমার পেছনে এসে আমার ঘাড়ে একটি কামড় দাও না, কিংবা আমার কানের দুদিকে কামড় দাও না, এরকম কিছু, তুমি বড় বড় হয়ে গেছে, এরকম কিছু একটু বলছিলে। তখন ওই লোক উঠে যাচ্ছে, কি ব্যাপার উঠে যাচ্ছ কেন? বলেন আরো ডাক্তার নিয়ে আসি। তো এরকম একটি মজার কথা যিনি বলেন, অনুজদের সঙ্গে বলতে পারেন, মিশতে পারেন, এই অভিজ্ঞতা আমার কাছে অনন্য পাওনা। আপনি দীর্ঘদিন বেঁচে তো থাকবেন প্রবৃত্তির এই যৌবন নিয়ে, এবং আপনার সৃজনশীল কর্মকাণ্ডের ছাড়াও এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আপনার সেই কর্মময় জীবনের আশ্বাদ একটু আমি সবচেয়ে গর্বিত সেটা প্রকাশ করছি। দুটো কথা বলবো। একটা হচ্ছে যে আমার যে অভিনয় জীবন, সেই অভিনয় জীবনে আমি হায়াত আখতারের সাথে অভিনয় করেছি একাধিক নাটকে। এটা আমার অভিনয় জীবনের একটা সার্থকতা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি ওনার ডিরেকশনে কাজ করেছি। এই দুইটা আমার জীবনের, এই অভিনয় জীবনের একটা অন্যতম সার্থকতা বলে আমি মনে করি। এর থেকেও বেশি কিছু বলার আমার নাই, কারণ ওনার সম্পর্কে যারা বলে গেছেন এর থেকেও আমার পক্ষে আর বেশি কিছু বলা সম্ভব না। আমি শুধু এটুকুই বলতে চাই, এবং আমি এটুকু চাই যে ওনার সুস্বাস্থ্য তো বটেই, আমাদের এই যে চলমান সময়টা যাচ্ছে এই টেলিভিশন মিডিয়া থেকে শুরু করে কালচারাল অঙ্গনে, উনি আরো দীর্ঘ জীবন পাক এবং আমাদের সাথে থাক, এবং আমাদের এই সংকট মোকাবেলায় ওনার সক্রিয় ভূমিকাটা থাক। ধন্যবাদ সবাইকে। তার ৮০তম জন্মদিন নাট্য অঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার খায়রুল ইসলাম সবুজ, তারেক আনম খান, অনন্ত হীরা, উনার জামাতা তৌকির আহমেদ, আফজাল শরীফ, জনপ্রিয় অভিনেতা নাসিম ভাই, রৌনক হাসান সহ আরও অনেকেই। জনপ্রিয় নাট্য অভিনেতা আবুল হায়াত অভিনয় করেন শত শত নাটকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে নক্ষত্রের রাত, আজ রবিবার, বাকি ইতিহাস, দেওয়ান গাজীর কিস্সা, বহিবীর, খেলা, একা একা, অগান্তুক, অয়ময়, বহুব্রীহি সহ শত শত নাটকে তিনি অভিনয় করেন। এছাড়াও এই জনপ্রিয় অভিনেতা চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করেন। তার চলচ্চিত্র অভিনয়ের মধ্যে রয়েছে আগুনের পরশমণি, দারুচিনির দ্বীপ, তিতাস একটি নদীর নাম, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, প্রাণের চেয়ে প্রিয়, প্রেমের তাজমহল, জয়যাত্রা, অজ্ঞাতনামা, ফাগুন হাওয়া সহ বহু ছবিতে তিনি অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ফাগুন হাওয়া। এছাড়াও তিনি বহু নাটক পরিচালনা করেন। জোছনার ফুল, মন ও হৃদয়, উন্মেষ, দিলদরিয়া সহ বহু নাটকে তিনি পরিচালক। তার কর্মজীবনে বহু খ্যাতি তিনি অর্জন করেন। ২১ পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হন। আজ জন্মদিন, আজ জন্মদিন, আজ জন্মদিন তোমার, আজ জন্ম